আসসালামু আলাইকুম। জাতীয় ঠেলাগাড়ির ড্রাইভার জানেন তো, জাতীয় ঠেলাগাড়ির চালক ডাক্তার জাহিদ বিএনপির খুব উচ্চমানের একজন উচ্চ পদস্থ পদধারী নেতা। তিনি বলেছেন সংবিধান এখনও বহাল, রাষ্ট্রে ৭২-এর সংবিধান এখনও বহাল আছে। তো ৭২-এর সংবিধান এখনও বহাল থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রী পরিষদ কেন দেশের বাইরে, প্রধানমন্ত্রী দেশের বাইরে কেন, আপনারা জেলের বাইরে, কেস কালামের বাইরে, হয়রানির বাইরে কেন, মুক্ত কণ্ঠে কীভাবে কথা বলছেন, মুক্তভাবে কীভাবে চলাফেরা করছেন? এই যে লাখ লাখ মামলা তুলে নেওয়া হইল, এসব কিসের বদৌলতে হইল? ৭২-এর সংবিধানের বদৌলতেই হয়েছে এগুলা। আপনারা কথা বলছেন ৭২-এর সংবিধানের আলোকে, এখনও সেটা দেশে বহাল আছে। এর আগে সালাউদ্দিন সাহেব বললেন পিআর নিয়ে জামাত প্রোগ্রাম দিলে সেটা বললেন তার জবাব মাঠেই দেওয়া হবে। ১৭ বছর মাঠে কইছিলেন, কোচবিহারের খুব বিলাসবহুল, এর চেয়ে আর আগালাম না। মির্জা ফখরুল ইসলাম আজ এয়ারপোর্টে নেমে, অর্থাৎ আজ ১৯ তারিখ, এয়ারপোর্টে নেমে আহ্লাদে গদগদ। তিনি জাতিসংঘে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে, মানে আহ্লাদে আটখান, মাটিতে পা পড়ছে কিনা তার কথার ভঙ্গি চেঞ্জ হয়ে গেছে। ঠোঁট ঠোঁট বাঁকা করে, পেলালাইসি সালাদের মতো মুখ বাঁকা করে বলছেন জামাত যেটা করছে গণতন্ত্রের উত্তরণের অন্তরায়, গণতন্ত্রের পরিপন্থী। এখন গণতন্ত্রের পরিপন্থীরা এই কথাতে থেকেই সম্ভবত এই ১৫ বছর কোনো আন্দোলন সংগ্রামে যান নাই। কারণ আমলিগ তো সংবিধানের আলোকে গণতান্ত্রিক ধারাই সরকার গঠন করে দেশ চালাচ্ছিলেন। তো সেটাকে ব্যাহত করবার জন্য ফখরুল ইসলাম ঈদের পরে আন্দোলনের কথা বলেছেন ঠিকই, কিন্তু কোনো আন্দোলন সংগ্রাম করেননি। এমনকি ম্যাডাম খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক দিলেও সেটাকে সরাতে যাননি। এমনকি হেফাজতে আন্দোলনের মহাসমাবেশে ম্যাডাম খালেদা জিয়া তাদেরকে যেতে বলেছিলেন, সেখানেও যাননি। অর্থাৎ তিনি গণতান্ত্রিক ধারার ব্যত্যয় ঘটাননি এবং সেখানেই বহাল আছে। সেখানেই যদি বহাল থাকেন, তো মির্জা ফখরুল ইসলামের কাছে আমার প্রশ্ন, উনি কতগুলো মামলা থেকে যেন অব্যাহতি নিলেন, কাদের জন্য নিলেন, কীভাবে সম্ভব হলো? উনার এই কথার ভিতরে একটি লুকোচুরি। উনারা এই জন্যই জুলাই আগস্টের আন্দোলন, বিপ্লব, অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে চান না, কারণ তারা গণতন্ত্র ধারাকে ব্যাহত করেছে। কারা? এই ছাত্র বৈষম্য আন্দোলনের এই যে অভ্যুত্থান, স্বৈর শাসককে যে রাষ্ট্র থেকে বিতাড়িত করলো, এটা বৈধভাবে হয়নি, এটা সাংবিধানিক ধারায় হয়নি। সংবিধানে তো এটা নাই। সংবিধানে যদি না থাকে তাহলে সরকারকে তাড়াইয়ে দেওয়া একটি অবৈধ কাজ, এবং যারা এখন আছে এরাও অবৈধ, এদের কর্মকাণ্ডও অবৈধ। এদের সময়ে ইন্ডিয়া যত জামিন নিলেন, ইন্ডিয়া যেসব ফ্যাসিলিটি নিচ্ছেন, সবই তাহলে অবৈধ। এর বিচার একদিন তাহলে হইতে হবে যখন সঠিক কোনো গণতান্ত্রিক ধারার সরকার গঠন করবে। তবে হ্যাঁ, ফখরুল সাহেব আহ্লাদে গদগদ হয়ে তিনি খুব খুশি মনে বলেছে এখনও বাংলাদেশে তাদের দল সর্ববৃহৎ, একটা অহমিকা, একটা অহংকার, একটি গর্বের জায়গা, সবচেয়ে বড় দল বাংলাদেশে বিএনপি। সে দলের ইচ্ছার বিরুদ্ধে কারোর কোনো কিছু করারই সম্ভব না। এই জায়গাটা, তার মানে দেশের বড় একটি অংশ এখনও অন্ধকারাচ্ছন্ন গহ্বরে, কুয়ায় বা পুকুরের ময়লা পানিতে নিমজ্জিত আছে। এটা আপনিও বুঝবেন, ফখরুলের কথা যে কতটা সত্য এটা আপনিও বুঝবেন, যে তাদের সাথে যারা রাজনীতিতে জড়িত, কোন লেভেলের মানুষগুলা রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। জেলা লেভেলটা ঠিক আছে, তারপরে যাইয়ে কাদেরকে দিয়ে নেতা বানিয়ে তারা রাজনৈতিক অবকাঠামো সাংগঠনিকভাবে একেবারে তৃণমূল সমাজকে নিয়ন্ত্রণ করে কাদের দ্বারা, সেখানে কতটুকুন জ্ঞানী গুণীজন আছে, কতটুকুন শিক্ষিত লোক আছে, কতটুকুন সমাজ পরিচালনার দায়িত্ব বোধ সম্পন্ন ব্যক্তি সেই তাদের দলীয় কর্মকাণ্ডের ভিতরে লিপ্ত আছে। চাঁদাবাজ, সন্ত্রাসী, অস্ত্রধারী এবং সর্বোচ্চ সমাজের বেয়াদব ছাড়া তাদের সাথে সাংগঠনিকভাবে কোনো সভ্য মানুষ নেই।
কিন্তু এই সভ্য মানুষটা নীরবে তাদের অত্যাচার সয়ে যায়, তাদের মিছিলে খুব একটা যায় না, গেলেও পিছনে থাকে, মিটিংয়ে যায়, সমাবেশে যায়, তাদের হাত থেকে রেহাই পেতে, তাদের অপমান থেকে বাঁচার জন্য। কারণ তারা যেসব বিয়াদবদের দিয়ে সমাজ পরিচালনা করতে চায়, যেসব চাঁদাবাজদের দিয়ে তারা দলের সাংগঠনিক পদ পদবি দিয়ে দলকে এবং দেশকে নিয়ন্ত্রিত করে রেখেছে, সেখানে ওই ধরনের লোকই বিরাজমান, যারা পিয়ার তো হাই লেভেলও বোঝে না, সালাউদ্দিন নিজে বোঝে না, ফখরুল নিজে বোঝে না, না বুঝলো পিয়ার বোঝার দরকার নেই। কিন্তু দেশে যে একটা বড় ধরনের অভ্যুত্থান হয়েছে, অভ্যুদয় হয়েছে, স্বৈরার শাসক রাষ্ট্রের থেকে চলে গেছে এবং একটু অন্তর্বর্তী সরকার আসছে, যারা দেশটাকে গণতান্ত্রিক ধারা বিএনপি যেটা বোঝে সেটা হলো তাদের সমস্ত জায়গায় কমিটি থাকবে, কমিটির দ্বারা দেশ নিয়ন্ত্রিত হবে এবং একেবারে কমিটির দ্বারা তৃণমূল একজন গাভীর খামার, মুরগির খামার, পোলট্রি মুরগি, ডিম মুরগি, যে কোনো মুরগির খামার, ক্ষুদ্র ব্যবসা থেকে সর্বোচ্চ 10 টাকা চাঁদার হারও তুলে নিয়ে এসে সর্বোচ্চ মাথা পর্যন্ত পৌঁছাইয়ে দেবে। এইটাই তারা গণতান্ত্রিক ধারা বোঝে। কিন্তু গণতান্ত্রিক ধারায় পদ্ধতিগত নির্বাচন, ইলেকশনের মাধ্যমে, ভোটের মাধ্যমে যে সরকার গঠিত হয়ে সেটা গণতান্ত্রিক ধারা বলে, সেটা তারা বোঝে না এখনও। এবং এই ধারায় একমাত্র জিয়াউর রহমানই রাষ্ট্রপতি হয়েছিলেন এবং প্রথমবার ম্যাডাম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন, দুইবারই বলা চলে এই ধারায়। কিন্তু তারপরে গণতান্ত্রিক ধারায় যে সরকার গঠন করতে হয়, করা যায়, এবং সেটাই যে গণতান্ত্রিক সরকার, এইটা বিএনপির বোধোদয় হয়নি, এখনও হয় না। বিএনপিতে নেতায় ভরা। ওই যে ফ্যামিলি এন্টারটেইনমেন্টের যে ওরা একটা যে গান বেঁধেছে, আমাদের দলটির নেতাতে ভরা, এটা হচ্ছে বিএনপির দলটির নেতাতে ভরা। কিন্তু এই নেতারাই হলো সেই কোরল ভারী নেতা, বিসি মোটা নেতা। আমার মনিরুল ভাই টিটোর মতো বলতে হয় যে হোলমুট, তারা হোলমুট করে ধরে রেখে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকে এরা নেতা। দেখবেন, আপনারা লক্ষ্য করবেন, একেবারে শেষে যে বিএনপির যে বড় জাতীয় সমাবেশ হয়েছিল, কোথায় প্রধান বিচারপতির বাসভবনের সামনে কি একটা পটকা ফুটাইছে, সর্বসামনের ব্যক্তিটিও সেখানে বসা, উঠে দাঁড়ানোর সময় পায়নি, মঞ্চ খালি, কেউ নেই, ফখরুল সহ সেখানে কেউ নেই। ইন্ডিয়া এই ধরনের নেতা যে মঞ্চ তৈরি করে তাদেরকে বডিগার্ডের মাধ্যমে, সমর্থকদের মাধ্যমে নিয়ে এসে মঞ্চে উপরে উঠে দেবেন, তারা শুধু এই জায়গার নেতা। আর কোনো নেতা কি আসলেই সোহরাওয়ার্দী হওয়ার দরকার নেই, শেরে বাংলা হওয়ার দরকার নেই। এদেশে যারা অত্যন্ত নামকরা সুনামধন্য রাজনৈতিক নেতা, ততদূর না যাওয়ার দরকার নেই। কিন্তু জিয়াউর রহমানের সাথে যারা মন্ত্রী সবাই ছিলেন, তিনার সাথে যারা এমপি ছিলেন, ম্যাডাম খালেদা জিয়ার প্রথমবারে যে একটি মানব সম্প্রদায়, মানব গোষ্ঠী, আমি এদেরকে মানব গোষ্ঠী বলছি কেন জানেন? তখনকার পারফরমেন্সধারী, জ্ঞানী, প্রজ্ঞাবান নেতার সমারোহ ছিল বিএনপিতে। তারা মন্ত্রিসভা গঠিত করে তারা দেশকে গণতান্ত্রিক পদ্ধতিগতভাবেই রাষ্ট্র পরিচালনা করে গেছেন। তারপরে দ্বিতীয়বারের থেকেই শুরু হয়ে ম্যাডামের দলে যারা ঢুকেছে, একটি লোকও বিচক্ষণ সম্পন্ন রাজনৈতিক নেতা দলে নেই, এবং তাদের ভিতরে কোয়ালিফাই কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এখনও গড়ে ওঠেনি, যারা রাজনীতির সংজ্ঞায়িতভাবে রাষ্ট্রকে পরিচালনার যে রাজনৈতিক সংগঠন, সেই ধারায় একটি সংগঠন গড়ে তুলবে, সেই ধরনের নেতা এখনও বিএনপিতে অনুপস্থিত। তাহলে যারা আছে এরা একটি জায়গার জন্য উপযুক্ত, কিন্তু সেটাও প্রমাণ দিতে পারেনি। অর্থাৎ গণহারে মাথা গুনতির সংখ্যা বাড়ানোর জন্য নেতা আছে প্রচুর, কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন, লক্ষ্য করেন, যারা বিএনপির বর্তমান হাইকমান্ডে আছে, এদের থেকে মন্ত্রী দিলে তো সবাই চালাতে পারবে, ও হিরো আলমও পারবে মন্ত্রিত্ব চালাতে, কারণ মন্ত্রিত্ব চালাতে কোনো কিছুই লাগে না, যদি দক্ষ সচিব থাকে পাশে, তার দক্ষ কিছু করণিক
টেবিল ওয়ার্ক বা ক্লারিক্যাল জবের কিছু মানুষ থাকে, আর উনি যা বলবে সেটাই তো। ওনার চালানোর মতো বহু চামচা, পাঁচ আটা, টুটকি লেহন, নুনুবর্ধক লোক এমনি জুটে যাবে যখন উনি ওই চেয়ারে গিয়ে বসবেন। তখন মন্ত্রিত্ব চালানোর মতো ওনার চারপাশে বহুত কুকুর জিভে বাইর করে ওনার আশপাশ দিয়ে ঘুরবে, এবং আমলারা, অনেক আমলারা বিভিন্নভাবে তাকে প্রভাবিত করে কিভাবে কি করবেন ওটা তারা শিখিয়ে, নতুন বইয়ের মতো স্বামী শিখিয়ে পড়ে নেয়, শাশুড়ি রান্না বান্না সংসার করা শিখিয়ে নেয়, ওইভাবে তারা শিখিয়ে পড়িয়ে নিতে পারবে। আর কোনো টেনশন নাই। মন্ত্রী হওয়ার মতো লোক আছে, কিন্তু আমানুল্লাহ আমান মন্ত্রী হয়েই সচিবকে চর মেরে বসলেন, তারুণ্যের প্রতীক দেখাই দিলেন। তো এই টাইপ লোকই তো আমানুল্লাহ আমানরাই তো এখন দলের শীর্ষ নেতা। সচিবকে মেরে দলের ভিতরে যে প্রশাসন, আইন বিভাগ, প্রশাসনিক বিভাগকে যেভাবে দলের বিরুদ্ধে খেপিয়ে তুললেন, সাধারণ মানুষকে খেপিয়ে তুললেন, কখন কার সাথে কোন বেহিভ করতে হয় সেইটা জেনে বুঝে সেই চর্চাটা নেতাদের ভিতরে অনেকেই অনুপস্থিত। ফখরুল ইসলাম জাস্ট একটা ডলবি। ওই ছোটোবেলা আমাদের গ্রাম অঞ্চলে কেতু নাচছিল, বেতের বাঁশি বাজাইতো, পুতুল নাচাইতো। ফখরুল ইসলাম অ্যাজ লাইক অ্যাজ ম্যান, তার ভিতরে কোনো ধরনের কোয়ালিফাই হওয়ার মতোই, মহাসচিবের মতো কোয়ালিফাই ব্যক্তিত্ব তিনি নন। তার কোনো কথাবার্তা, কর্মকাণ্ড কোনো জায়গায় রাজনৈতিক একজন নেতার অত বড় জায়গায় বসে দলকে কন্ট্রোল করার, দলকে পরিচালনা করার মতো মেধা বা প্রজ্ঞা নেই, এবং অন্য কারোরই নেই। সর্বশেষ যেটা শেষ কথা যেটা হয়ে দাঁড়ালো, যে বলতে চাচ্ছি, বিএনপিকে তো বলছি এনসিপি নিয়ে, এনসিপির কীভাবে ধ্বংসপ্রাপ্ত হলো এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম। তারা ঠিক হোমিওপ্যাথি ডাক্তাররা যে ছোটো ছোটো শিশির ভিতরে গোল গোল টিকটিকি ডিমের মতো ছোটো ছোটো ওষুধ দেয় না, ট্যাবলেট, গোল গোল বড়ি, একেবারে ঠিক এতটুকুন একটা সিপির ভিতরে ঢুকিয়ে ফেলেছে, যে সারা দেশব্যাপী মানুষের যে একটি বিপ্লবী চিন্তা ধারণা ছিল, যে বিপ্লবী মনোভাব পোষণ করে পুরা মানুষ জেগে উঠেছিল, ঠিক তেমনি পলিটিক্যাল রাজনীতি কাকে বলে সেটা দেখিয়ে দিয়েছে এবার বাইরের একটি শক্তি, অদৃশ্য শক্তি, ছায়া শক্তি। সেটা হলো এনসিপিকে পুরা রাজনীতিকভাবে ছোট্ট একটি শিশির ভিতর ঢুকিয়ে দিয়ে এই বিপ্লবকে কীভাবে নস্যাৎ করে দিয়েছে। ঠিক তেমনি তারা আরও একেবারে বাতিল হয়ে গেল, বিএনপির পর্যায়ে চলে গেল, এবং বিএনপির মতোই ভারত মুখাপেক্ষী পথ বেছে নিল, ভারতের আজ্ঞাবহ হয়ে গেল। সেটা হলো জামাতের সাথে রাজনৈতিক জোট গঠন করার পরেও আন্দোলন থেকে তারা পিছিয়ে যাওয়া, এবং তারা বলল যে আমরা এই আন্দোলনের সাথে নেই, পিয়ার পদ্ধতির আন্দোলনের সাথে নেই, অন্তত নীতিগতভাবে তাদের সম্মতি প্রকাশ করা উচিত ছিল, এইটা ভেবেই যে রাজনৈতিক মাঠকে অন্তত একটি শক্তি দিয়ে দখলে রাখা। সেটা তারা বুঝল না, না বুঝে হয়তো মৌলবাদদের অংশীদারিত্বর ভয়ে তারা এখানে যায়নি, কিন্তু এতে যে ভয়াবহ একটি বিপর্যয়ের মুখে তাদের দল পড়বে এতে নিঃসন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই যে আগামীতে যারা তাদের মুখ পানে চেয়েছিল তারা মুখ ঘুরিয়ে নেবে। কারণ বিএনপি, সালাউদ্দিন সাহেব বলেছে আওয়ামী লীগ মিছিল মিটিং করলে তারা বাধা দেবে না। এই কথার পরেই আওয়ামী লীগ কিন্তু বেশ মাঠে তৎপর হয়ে উঠেছে। এনসিপির উচিত ছিল পিয়ার পদ্ধতিতে না থাক, অন্তত রাজপথে থাকার ঘোষণাটা তারা দিলে কি হতো, রাজপথটা অন্তত বিএনপির বাইরে একটি শক্তি তৈরি হতো, যে শক্তিটা বিএনপি এবং আওয়ামী লীগকে প্রতিরোধ করার মতো একটি জায়গা পেত বা তৈরি করে নিতে পারত। এখন আমি বিএনপির উদ্দেশ্যে, সালাউদ্দিন সাহেবের উদ্দেশ্যে একটি কথা বলে শেষ করব, সেটা হলো বাংলাদেশে আপনারা যেমন আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে বাধা দেবেন না, ঠিক তেমনি আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে জামাতে ইসলামীও যদি বাধা না দেয়, বা ইসলামী ঐক্য, সাথে আমি এনসিপিকেও রাখছি, এরা যদি বাধা না দেয়,
ফুটবল মাঠের ম্যাচ তো 1.5 ঘন্টার, 90 মিনিটের। আমলিগ মাঠে আপনারা 90 মিনিটও টিকে থাকতে পারবেন না যদি জামাত এবং ইসলামী যে সংগঠন, ছাত্র শিবির সহ ইসলামী সংগঠন শক্তি জামাত সহ এনসিপি সহ যদি আপনাদের পাশের থেকে সরে যায়, 90 মিনিটের একটি ম্যাচেও আপনারা শেষ করতে পারবেন না আমলিগের সাথে। আমলিগের গুটি কতক নেতা চলে গেছে, কিন্তু লাঠিয়ালরা সেই বৈঠা লগি বৈঠার মানুষ কিন্তু এদেশে এখনও। আপনারা আমলিগকে ছেড়ে দেবেন, আমলিগ জামাতের বিরুদ্ধে ধেয়ে যাবে না, আমলিগ প্রথম ধেয়ে যাবে বিএনপির বিরুদ্ধে। এইটুক যেন বিএনপির বোধোদয়ের ভিতরে ঢুকায়। যদি ডক্টর ইউনূস তাদের জন্য যে পথ উন্মুক্ত করে দিয়েছিল সেই পথকে সুগম রাখতে চাই, অন্তত অন্য কোনো জায়গায় না হলেও জামাতকে এবং ইসলামী জোটকে তারা যেন অন্তত সংঘবদ্ধ সহযোগী হিসাবে পাশে রাখে, এবং যে কথাটি বলেছে আমলিগ আসলে ঠেকাবে না, এই কথাটি যদি তারা বহাল থাকে, এককভাবে মাঠে থাকার চেষ্টা করে আলাদাভাবে, অতি দ্রুত বিএনপি ছিন্ন ভিন্ন একটি মৃত বকের মাংস যেভাবে পাখিরাই ঠুকরে ঠুকরে খায়, আমলিগ তাদের মাংস এভাবেই ঠুকরে ঠুকরে খাবে। কথাটা যেন মনে রাখে। আওয়ামী লীগ জামাত ইসলামকে শত্রু মনে করে না। জামাত ইসলাম সহনশীল, ধৈর্যশীল একটি রাজনৈতিক দল। বিএনপি খ্যাপা কুকুরের মতো একটি রাজনৈতিক সংগঠন, দল নয়, রাজনৈতিক সংগঠন, যেটাকে আওয়ামী লীগ যার পর্নায় যে কোনো মুহূর্তে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতে চায়। এটা যেন মাথায় রেখে সাবধানে কথা বলার চেষ্টা করে। আসসালামু আলাইকুম।